জেনজি আন্দোলন, তুলকালাম কাণ্ড। রক্তস্রোতে ভেসে পালালেন শেখ হাসিনা। জন আকাঙ্ক্ষা আকাশচুম্বী। মানুষ ভাবলো এবার নতুন কিছু হবেই। তারা এক বুক আশা নিয়ে তাকিয়েছিলেন আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহর মতো টকবগে তরুণদের দিকে। তবে সে আশায় গুড়ে বালি। পুরনো বৃত্ত ভাঙেনি, সুদিন সাথে করে নিয়ে সুবোধ আসেনি। উল্টো মৃত্যু মিছিল ফেরত গণতন্ত্র হয়েছে সংসদবন্দি। বোতলের ভেতরে বসে থাকা ভূত শোনাচ্ছে পুরনো সেই গীত। এই জেনজি ব্যর্থ। হ্যাঁ দর্শক, বলতে পারেন জেনজির সাফল্যেই তো সংসদ কাঁপাচ্ছেন হাসনাত, নাহিদ কিংবা আখতাররা। খালি চোখে হয়তো এটাই বাস্তব, ভেতরে আসলে ফাঁকা। এই গলাবাজির আড়ালেই লুকিয়ে আছে সমঝোতা আর আপোষ। মিটমাটের ভিত্তিতেই হয়তো উঠছে চিৎকার। এখন আপনি তো প্রশ্ন তুলতেই পারেন, বাংলার জেনজিদের কাঁপন দেখেই তো শাসকের গেঞ্জি খুলে দিল নেপাল। তবে বাংলাদেশের জেনজি কেন সঠিক পথে থাকতে পারল না? গল্পটা অনেকটা ফেরেশতা হারুত মারুতের কাণ্ডের মতোই হয়তো। মর্তের মোহের গর্তে পড়ে ছন্ন ছাড়া হয়ে গেছে জেনজি। ক্ষমতার নেশা আর অর্থের লোভে এর আগেও বহু সম্ভাবনাময় উদীয়মান অস্তাচলে গেছে নিদারুণ। তবে দর্শক, বাংলাদেশের জেনজি তরুণরা হতাশ করলেও ঠিকই খেল দেখালো নেপালের জেনজিরা। বাংলাদেশের তরুণরা যখন সেই পুরনো রাজনৈতিক সিস্টেমে আটকা পড়েছে, তখন নেপালের জেনজিরা নতুনভাবে দেশ গড়ায় কাজে নেমে পড়েছে। 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশের জেনজিরা যে অসাধ্য সাধন করেছিল, সেই ঢেউ ছড়িয়ে পড়েছিল হিমালয়ের দেশ নেপালেও। তাদেরও লক্ষ্য ছিল এক, বছরের পর বছর ধরে ঘাড়ে চেপে বসা রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন। কিন্তু হিসাব মেলালে দেখা যায় নেপালের তরুণরা আজ ক্ষমতার কেন্দ্রে বসে দেশ গড়ার সিদ্ধান্ত নিচ্ছে, আর বাংলাদেশের তরুণরা অস্তিত্ব রক্ষার এক নতুন লড়াইয়ে। যে তরুণরা 2 বছর আগে বিশ্বকে অবাক করেছিল, সেই তরুণরাই এখন লিখছে হাহাকার আর আক্ষেপের গল্প। দর্শক, কেন নেপালে জেনজি সফল হলো আর কেনই বা বাংলাদেশে হোঁচট খেলো? কোথায় ভুল করলো বাংলাদেশের তরুণরা? ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক বিশ্লেষণে উঠে এসেছে সেই হিসাব। চলুন শুরুতেই নেপালের দিকে তাকাই। কাঠমান্ডুর রাস্তায় একসময় যে তরুণটি র‍্যাপ গেয়ে সিস্টেমের সমালোচনা করত, সেই বালেন্দ্র শাহ আজ দেশটির প্রধানমন্ত্রী। তার সাথে পার্লামেন্টে জায়গা করে নিয়েছে এক ঝাঁক তরুণ তুর্কি, যারা কয়েক বছর আগেও কেবল অধিকার আদায়ের স্লোগান দিত। নেপালের জেনজি সফল হবার পেছনে মূল কারণ ছিল তাদের দূরদর্শিতা ও কৌশলী ঐক্য। নেপালি তরুণরা বুঝেছিল শুধু রাজপথ দখল করে বিপ্লব আনা সম্ভব, কিন্তু দেশ চালানো সম্ভব নয়। তাই তারা আন্দোলনের উত্তাপকে খুব দ্রুত একটি রাজনৈতিক কাঠামোয় রূপ দিয়েছিল। রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বা আরএসপি নামক যে দলটি নেপালে ভূমিধস বিজয় পেয়েছে, সেটি মাত্র 4 বছরের পুরনো। এই দলটির সবচেয়ে বড় কৌশল ছিল আউট অফ দ্য বক্স চিন্তা করা। তারা রবিল আমিচিনের মতো পরিচিত মুখ আর বালেন্দ্র শাহর মতো ক্যারিজম্যাটিক নেতার সাথে জোট বেঁধেছে। নেপালের তরুণ নেতা পুরুষোত্তম সুপ্রভাব যাদব যখন বন্ধুদের নতুন দল খোলার প্রস্তাব ফিরিয়ে দিয়ে আরএসপিতে যোগ দিয়েছিলেন, তখন তিনি একটা গভীর কথা বলেছিলেন, আন্দোলন সফল করা আর নির্বাচনে জেতা এক জিনিস নয়। নেপালের তরুণরা এই ধ্রুব সত্যটি উপলব্ধি করতে পেরেছিল। তারা পুরনো দলগুলোর অনৈক্য আর মানুষের দীর্ঘদিনের ক্ষোভকে পুঁজি করে নিজেদের একটি শক্তিশালী বিকল্প হিসেবে দাঁড় করাতে পেরেছিল। দর্শক, চলুন এবার বাংলাদেশের দিকে তাকাই। 2024 সালের সেই উত্তাল দিনগুলোতে হাজারো শিক্ষার্থী যখন বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল, তখন সারা পৃথিবী অবাক হয়ে তাকিয়েছিল। তারা সরকার পতন করলো ঠিকই, কিন্তু আন্দোলনের ফসল ঘরে তোলার সময় খেই হারিয়ে ফেলল। বাংলাদেশের তরুণদের হোঁচট খাওয়ার পেছনে বিবিসির বিশ্লেষণে বেশ কয়েকটি কারণ উঠে এসেছে। প্রথমত, বাংলাদেশে যখন গতানুগতিক শাসন ব্যবস্থার পতন ঘটল, তখন দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা বিএনপি জামায়াত নিজেদেরকে
জনগণের সামনে নির্যাতিত হিসেবে তুলে ধরল। এর ফলে ক্ষমতার শূন্যতা তৈরি হওয়ার সাথে সাথেই সেই জায়গাটি দখল করে নিল। দীর্ঘদিনের সাংগঠনিক শক্তি ও অর্থের জোরে তারা নিজেদের পুনর্বাসন করতে সফল হলো। দ্বিতীয়ত, বাংলাদেশের তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটি কৌশলগত ভুল করে বসে। তারা যখন জামায়াতে ইসলামীর মতো একটি দলের সাথে জোট বাঁধে, তখন তাদের মূল সমর্থক গোষ্ঠী, বিশেষ করে তরুণ সমাজ এবং নারী সমাজের একটা বড় অংশ বিস্মিত ও ক্ষুব্ধ হয়। প্রগতিশীল পরিবর্তনের স্বপ্ন নিয়ে রাজপথে নামা তরুণরা যখন দেখলো তাদের প্রতিনিধিরা ক্ষমতার জন্য সেই পুরনো ধারার রাজনীতিতেই লিপ্ত হচ্ছে, তখন তাদের মধ্যে তীব্র অনীহা তৈরি হলো। তৃতীয়ত, নেপাল আন্দোলনের মাত্র 6 মাসের মাথায় নির্বাচন দিয়ে তাদের জোয়ারকে কাজে লাগিয়েছিল। অন্যদিকে বাংলাদেশে নির্বাচন হতে দেরি হয়েছে প্রায় 1.5 বছর। এই লম্বা সময়ে আন্দোলনের উত্তাপ যেমন কমেছে, তেমনি তরুণদের মধ্যে অনৈক্য আর পারস্পরিক সন্দেহ দানা বেঁধেছে। এনসিপি নির্বাচনে 30টি আসনে প্রার্থী দিয়ে মাত্র 6টি আসনে জিততে পেরেছে। একটি শক্তিশালী দেশব্যাপী সাংগঠনিক কাঠামো ছাড়া কেবল আবেগ দিয়ে যে নির্বাচন জেতা যায় না, বাংলাদেশ তার স্পষ্ট উদাহরণ হয়ে রইল। দর্শক, নেপালে আজ পার্লামেন্টে বসে তরুণ সংসদ সদস্যরা বলছে, আমরা রাজপথ থেকে এসেছি, আমাদের এজেন্ডা বদলায়নি। তারা দুর্নীতি আর স্বজনপ্রীতির বিরুদ্ধে, খোদ নিজের দলের বিরুদ্ধেও লড়াই করতে প্রস্তুত। এটি একটি বিশাল কমিটমেন্ট। অন্যদিকে বাংলাদেশের দিকে তাকালে চোখে পড়ে এক হতাশার ছবি। বাংলাদেশে নতুন সরকার ক্ষমতায় এলেও সাধারণ মানুষের কাছে তা যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। নাম বদলালেও কাজের ধরন বদলায়নি। ফলাফল, বাংলাদেশের মেধাবী তরুণরা আজ দেশ ছাড়ার মিছিলে লাইন দিচ্ছে। যে দেশটার জন্য তারা রক্ত দিল, সেই দেশেই তারা নিজেদের ভবিষ্যৎ খুঁজে পাচ্ছে না। এর চেয়ে বড় আক্ষেপ আর কি হতে পারে? দর্শক, কেন নেপাল পারলো, আমরা কেন পিছিয়ে পড়লাম? নেপালের রাজনৈতিক প্রেক্ষাপট ছিল বহুত্ববাদী। সেখানে কোনো একক দল নিরঙ্কুশ আধিপত্য করতে পারছিল না গত 17 বছর ধরে। নেপাল 17 বছরে 14টি সরকার পেয়েছে। এই অস্থিতিশীলতা তরুণদের জন্য একটি ফাঁকা জায়গা তৈরি করে দিয়েছিল। কিন্তু বাংলাদেশে গত দীর্ঘ সময় ধরে যে 2 দলের শাসন চলেছে, তা নতুন কোনো শক্তির উত্থানকে মানসিকভাবেই বাধাগ্রস্ত করেছে। সবচেয়ে বড় বিষয় হলো আদর্শিক বিশুদ্ধতার মোহ। বাংলাদেশের তরুণরা হয়তো অনেক বেশি আদর্শবাদী ছিল, কিন্তু রাজনীতির মাঠের মারপ্যাচে তারা নেপালি তরুণদের মতো প্রজ্ঞার পরিচয় দিতে পারেনি। নেপালের জেনজি নেতারা জানতেন কখন আপোষ করতে হয় আর কখন শক্ত হতে হয়, কিন্তু বাংলাদেশের তরুণ নেতৃত্ব অনেক ক্ষেত্রে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছিল। আরও একটা বড় কারণ আছে, ইতিহাসের দুর্বৃত্তায়ন। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিজেদের বানানো ঐতিহাসিক ন্যারেটিভেই ঘুরপাক খায়। তারা রীতিমতো ইতিহাস নিয়ে জোচ্চুরি করে। স্বাধীনতা বিরোধীরা তাদের সেই কলঙ্কিত নেতাকে মহান করতে গিয়ে দেশকে খাটো করে, আবার স্বাধীনতার পক্ষের লোকজনও নিজের নেতাকে বড় করতে গিয়ে গণমানুষকে উপেক্ষা করে। কয়েকজন 24-এর মাস্টারমাইন্ড সাজতে গিয়ে যেমন পুরো গণমানুষের অবদান খেয়ে ফেলেছে, 71-এর বেলায়ও ঠিক তেমনই। স্বাধীনতার স্থপতি থাকলে ঘোষক থাকেন না, ঘোষক থাকলে থাকেন না স্থপতি। আর সেই দ্বন্দ্বের সুযোগ নিয়েই নাহিদ ইসলামদের মাথা কিনে নেয় বিশেষ কূটকৌশলীরা। হারিয়ে যায় জেনজি, হারায় তাদের স্বপ্নের আন্দোলনের ফসল। ঝড় থেমে গেলে আমাদেরও কেবল তাই সম্বল থাকে ধ্বংসস্তূপ, সুদিন আর আসে না। আন্দালিব রহমান পার্থর কথাই কি তবে সত্যি? বাংলাদেশের জেনজি জামায়াত জেনারেশন হয়ে গেছে?